সবাইকে স্বাগতম আমাদের টিএ তাজিম ল্যাবে। আমরা আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে করোনার ভ্যাকসিন। তো করোনার ভ্যাকসিন সম্পর্কে জানার আগে আমরা ভ্যাকসিন সম্পর্কে একটি বেসিক নলেজ নিয়ে আসি। আমাদের শরীরে তিনটি প্রতিরক্ষা ব্যবস্থা আছে, প্রথম প্রতিরক্ষা, দ্বিতীয় প্রতিরক্ষা, তৃতীয় প্রতিরক্ষা। এখানে যদি আমরা একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, আমাদের শরীরে ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ হলে সেটা আমাদের প্রথম কোন জায়গায় অ্যাটাক করবে? আমাদের স্কিনে। এটা হচ্ছে আমাদের প্রথম প্রতিরক্ষা স্তর। সেকেন্ড প্রতিরক্ষা স্তর আমাদের শরীরে যেসব অ্যান্টিবডিগুলো আছে সেইগুলা। তো আমাদের শরীরে যখন ভাইরাস ব্যাকটেরিয়া প্রবেশ করলো, দেন ম্যাক্রোফেজ, নিউট্রোফিল এইগুলো আমাদের ভাইরাস ব্যাকটেরিয়াকে অ্যাটাক করবে। তারপরে আসে যদি সেকেন্ড রাউন্ড ফেইল্ড হয়, দেন আমাদের থার্ডে হচ্ছে ভ্যাকসিন। ভ্যাকসিন দুই ধরনের আছে। একটা হচ্ছে আমাদের ভ্যাকসিনটা জাস্ট ডিরেক্টলি কাজ করবে, আমাদের শরীরে যেই বলে দেবে যে এই অ্যান্টিবডি তৈরি করো, আমাদের শরীর সাথে সাথে অ্যান্টিবডি চিনে যাবে এবং সাথে সাথে সেটা তৈরি করে দেবে। আর একটা হচ্ছে আমাদের শরীরে ঢুকে যে নতুন ব্যাকটেরিয়া বা নতুন ভাইরাসটা ঢুকছে সেটার একটা কপি আমাদের শরীরে রেখে দেওয়া, যাতে পরবর্তীতে যদি এই ভাইরাসটা বা এই ব্যাকটেরিয়াটা আবার আমাদের শরীরে প্রবেশ করে সেক্ষেত্রে যেন তাৎক্ষণিকভাবে আমাদের শরীর সেটা প্রতিহত করতে পারে। তো ভ্যাকসিন কীভাবে তৈরি করা হয়? ভ্যাকসিন মেইনলি তৈরি করা হয় যে ভাইরাস বা যে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আমরা ভ্যাকসিন তৈরি করতে চাচ্ছি, সেই ভাইরাস বা ব্যাকটেরিয়াকে আমরা নিষ্ক্রিয় করে অথবা শক্তি হ্রাস করে অথবা তার কোনো একটা প্রোটিনকে আমরা নিয়ে নতুন করে আমরা ভ্যাকসিন আবিষ্কার করি। সেক্ষেত্রে দেখা যায় নিষ্ক্রিয় কীভাবে করে? আমাদের নিষ্ক্রিয় বলতে ব্যাকটেরিয়া অথবা ভাইরাসের তাপ দিয়ে রাসায়নিকভাবে তেজস্ক্রিয়তার মাধ্যমে এবং অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে আমাদের ভ্যাকসিন তৈরি করা হয়। তো এরকম ভ্যাকসিন আছে আমাদের ইনফ্লুয়েঞ্জা, পোলিও, দেন আমাদের কলেরা। তো এটা হচ্ছে নির্দিষ্ট সময় পর পর আবার দেওয়ার প্রয়োজন পড়ে। এরপর শক্তি হ্রাস করে আমাদের যে ভ্যাকসিনগুলো তৈরি করা হয় সেগুলো বেশ সময় সাপেক্ষ ব্যাপার। এ ধরনের ভাইরাসগুলো আছে হাম, চিকেন পক্স, এছাড়াও বিভিন্ন ধরনের তৈরি হয়। যেমন বলছিলাম যে টক্সয়েড আছে এবং আমাদের একটা ভাইরাসের নির্দিষ্ট প্রোটিন নিয়ে আমাদের ভ্যাকসিন তৈরি করা হয়ে থাকে। তো ভ্যাকসিন নিয়ে বেশি আলোচনা এদিকে আর করবো না। আমরা জেনে নেই ভ্যাকসিন আসলে খুব কি ইম্পর্টেন্ট কিছু, বা ভ্যাকসিন কি খুবই দরকার? ভ্যাকসিনের গুরুত্ব যদি আমরা দেখতে যাই, আমাদের এখান থেকে বিগত 250 বছরের যদি আমরা পরিসংখ্যান দেখি, তো সেখানে 250 বছর আগে আমরা দেখেছি আমাদের শিশু মৃত্যুর হার ছিল 40 থেকে 50%। এখন বর্তমানে আমাদের উন্নত বিশ্বে বর্তমানে শিশু মৃত্যুর হার 1%-এরও নিচে। সম্পূর্ণটা কিন্তু হয়েছে ভ্যাকসিনের প্রভাবে। তাহলে বুঝতে হবে যে আমরা কতটা উপকৃত হয়েছি ভ্যাকসিন আবিষ্কারের মাধ্যমে। এখন আমাদের পরের কোশ্চেন আসে যে আমাদের ভ্যাকসিন আবিষ্কার করতে কীরকম সময় লাগে? এভারেজ যে সময়টা লাগে সেটা হচ্ছে 10 বছর সময় লাগে। একটা ভ্যাকসিন আবিষ্কার করতে মোটামুটি 10 বছর সময় লাগবে। এ পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে কম সময়ে যে ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছে সেটা হচ্ছে মাম্পস ভাইরাসের বিরুদ্ধে যে ভ্যাকসিনটা আবিষ্কার করা হয়েছিল। এটা টাইম লাগছিল মাত্র 5 বছর। তো আমরা জানতে পারলাম যে ভ্যাকসিন আবিষ্কার করা খুব একটা দ্রুত কোনো কাজ নয়। এবং আমরা দেখেছি যে আমাদের HIV ভাইরাসের যে ভ্যাকসিন এখনও কিন্তু এটার প্রসেসিং পর্যায়ে আছে এবং এটা ধারণা করা হয় 2030 সাল নাগাদ এটার ভ্যাকসিন ইনশাল্লাহ পেয়ে যাব। এটা একটা প্রেডিক্টেড ডেট, নট ফিক্সড। তার মানে আমরা যদি 2030 সালেও পেয়ে যাই, তারপরও আমাদের 50 বছর লাগবে HIV ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করতে। এরপর আমরা দেখি ভ্যাকসিন বানানোর কোন কোন স্টেজগুলো বা কোন কোন ফেজগুলো অতিক্রম করে তারপরে সেটা ডিক্লারেশন করতে হয় বা সেটা অনুমোদিত হয় মার্কেটে আসার জন্য। তো ভ্যাকসিনের জন্য প্রথম যে স্টেজটা রয়েছে সেটা হচ্ছে রিসার্চ। কোনো ভ্যাকসিন আবিষ্কারের পূর্বে সেই ভাইরাস বা সেই ব্যাকটেরিয়া সম্পর্কে হিউজ রিসার্চ করা হয় এবং সেই রিসার্চ করে দেখা হয় যে এটা আমাদের জন্য খুব বেশি ইফেক্টিভ কিনা, আমাদের সাইড ইফেক্ট কেমন দিবে এবং এই ভাইরাসটার জন্য আমাদের কোন কোন ওয়ে দিয়ে গেলে খুব কম সময়ে আমরা সেটাকে ওভারকাম করতে পারবো। এভাবে রিসার্চ করে আমাদের জন্য সেটা সেফ নাকি আনসেফ সেটা আগে নির্বাচন করা হয়। তারপরের ফেজ হচ্ছে টেস্টিং ফেজ। টেস্টিং স্টেজে এসে আমাদের দুইটা ফেজ পার করতে হবে। একটা হচ্ছে ফেজ 1, একটা হচ্ছে ফেজ 2। ফেজ 1-এ আসে কোনো অ্যানিমাল বা কোনো ল্যাবে এটা টেস্ট করে যদি এটা উত্তীর্ণ হয়, দেন ফেজ 2-তে প্রবেশ করবে। ফেজ 2 কোনটা? আমাদের ফেজ 2 বলতে কিছু সংখ্যক মানুষের উপর এটা টেস্ট করা। এটা কতজন? অ্যাবাউট 10 থেকে 15 জনের উপরে এটা টেস্ট করতে হবে, এর বেশি না। এটা অবশ্য দেশের জনসংখ্যা হিসেবে ভ্যারি করে। এরপরে আসবে স্টেজ 2। সেক্ষেত্রে আমরা 100 থেকে 500 লোক নিয়ে একটা
টেস্ট করব। যদি আমরা স্টেজ 2 উত্তীর্ণ হই দেন স্টেজ 3তে সাধারণত 1000 থেকে 10,000 লোক নিয়ে একটা টেস্ট করা হয়। স্টেজ 2তে টাইম লাগবে 1 মাস এবং স্টেজ 3তে 1 বছর টাইম দেওয়া লাগবে। কেননা এরকম অনেক প্রমাণ পাওয়া গেছে যে কোনো ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করার পর 1 মাস ভালোভাবে কাজ করছে, 2 মাস ভালোভাবে কাজ করছে, বাট একটা বছর ফুল কন্টিনিউয়াসলি সেটা ভালোভাবে পারফরমেন্স করতে পারে নাই। সো আমাদের 1 বছর টাইম দিয়ে স্টেজ 3 পার করতে হবে। স্টেজ 3 যখন আমরা পার করব তখন স্টেজ 4-এ আসবে আমাদের গভর্নমেন্টাল অ্যাপ্রুভাল, আমাদের সরকারি অনুমোদন নিয়ে তারপরে সেটা স্টেজ 4 ক্লিয়ারেন্স নেওয়া লাগবে। দেন স্টেজ 4 যখন আমরা ক্লিয়ারেন্স নিয়ে ফেললাম তার মানে আমাদের টেস্টিং যে ধাপটা ছিল সেটা আমরা কমপ্লিট করলাম। এখন আমাদের রিসার্চের পরে টেস্টিং ছিল, টেস্টিংটাও কমপ্লিট। তাহলে এখন বলছিলাম আর লাস্ট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং। আমাদের এটা উৎপাদন করতে হবে। কোনো ফার্ম বা কোনো ঔষধ কোম্পানিকে সিস্টেমটা বলে দিয়ে আমরা বলবো যে এইভাবে ভ্যাকসিনটা তৈরি করতে হবে এবং তারা সেভাবে উৎপাদন করবে এবং তারপরে মার্কেটে ছাড়তে হবে। তাহলে বুঝলাম যে ভ্যাকসিন আবিষ্কার করা খুব বেশি দ্রুত এবং খুব আরামের কাজ না। তো এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বর্তমানে প্যান্ডেমিক সিচুয়েশন কোভিড-19 এর ভ্যাকসিন সম্পর্কে। বর্তমানে 100টিরও উপরে ভ্যাকসিন ডেভেলপিং স্টেজে রয়েছে। এর মধ্যে WHO 70টি ভ্যাকসিনের উপর টার্গেট করে রাখছে, ট্র্যাক করে রাখছে যে যেটা যখনই তার সফলতা পাবে সাথে সাথে সেটা আমাদের কাছে সরবরাহ করা হবে এবং তারা অবশ্যই সেটা টেস্ট করে দেখবে যে সেটা কাজের কিনা। আমরা কিন্তু খুব সম্প্রতি একটা নিউজ জানি যে হাইড্রক্সিক্লোরোকুইনন দিয়ে আমরা যে চিকিৎসাটা করতেছিলাম সেটা কিন্তু WHO ডিসকন্টিনিউস করে দিছে। দেন আমরা 17টি ভ্যাকসিন ডেভেলপিং স্টেজে অনেকটা আগে এগিয়ে আছে। তারা বর্তমানে হিউম্যান টেস্টিং ফেজগুলোতে অবস্থান করছে। 17টি ভ্যাকসিন ডেভেলপার আমাদের হিউম্যান টেস্টিং ফেজে এখন বর্তমানে অবস্থান করছে। এর মধ্যে সবচেয়ে এগিয়ে যে দেশটা রয়েছে সেটা হচ্ছে USA। সেটা 4টা ভ্যাকসিন তারা বর্তমানে ডেভেলপিং স্টেজে রেখেছে এবং এখানে সবচেয়ে যে কোম্পানিটা বেশি এগিয়ে আছে সেটা হচ্ছে মডার্না কোম্পানি। তারা বর্তমানে ফেজ 2 যেটা ছিল টেস্টিং ফেজ তার 4টা ধাপ বলছিলাম, সেই 4টা ধাপে 3 নম্বর ধাপে তারা এখন বর্তমানে অবস্থান করছে। তারা খুব শীঘ্রই 3 নম্বর ধাপটি টেস্ট শুরু করে দিবে এবং তারা বলেছে যে 30,000 লোকের উপরে তারা এই প্রক্রিয়াটা অব্যাহত রাখবে। তারপর আমাদের জার্মানির একটি কোম্পানি ফিজার অ্যান্ড বায়োএনটেক কোম্পানি একটি ভ্যাকসিন আবিষ্কার করার দাবি জানিয়েছিল এবং তারা টেস্টিংয়ের পর্যায়ে যখন হিউম্যান টেস্টিং ফেজে এসেছে তখন তারা 45 পিপলের উপরে এটা প্রয়োগ করে এবং 100 গ্রাম ডোজ হিসেবে প্রয়োগ করে। দেন আমাদের সফলতা বলতে এসেছে কিছুই না, উল্টে সাইড ইফেক্ট যেটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে তাদের ঘুমে সমস্যা হচ্ছে এবং তাদের জ্বর এসেছে। তো সেটা এখন আবারও ডেভেলপিং ফেজেই বর্তমানে অবস্থান করছে। এবার মডার্না কোম্পানি আমাদের যেটা জানিয়েছে যে তারা যদি এভাবে কাজ কন্টিনিউ রাখে তাহলে তাদের অ্যাবাউট 5 বছর সময় লাগবে এই ভ্যাকসিনটা সবার কাছে পৌঁছে দিতে। কিন্তু বিশেষজ্ঞরা বলছে যদি খুব দ্রুত কাজ চলে ইনশাল্লাহ 1 বছরের মধ্যেই আমাদের মডার্না কোম্পানি যদি সেইভাবে সফলতা ধরে রাখে তাহলে খুব শীঘ্রই 1 বছরের মধ্যে আমাদের হাতেই চলে আসবে করোনার ভ্যাকসিন। এরপর ইউকের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে একদল এক্সপার্ট আবিষ্কার করছে একটা ভ্যাকসিন যেটা ফেজ 2 টেস্টিং পর্যায়ের ফেজ 2তে অবস্থান করছে এবং সেটাও উত্তীর্ণ হয়ে গেছে। এখন তারা স্টেজ 3তে, তার মানে যেটা লাস্ট স্টেপ সাকসেস পাওয়ার জন্য, এটা তারা ব্রাজিলে করবে। অ্যাবাউট 5,000 লোকের উপরে এটা টেস্ট করবে। যদি তারা সফলতা পায় তারপর তারা অনুমোদন পাবে ইনশাআল্লাহ। তো আমরা এইসব আলোচনা থেকে এটুকু নিশ্চিত হতে পারছি যে মোটামুটি আশা করা যায় যদি সব কিছু ভালোভাবে সাকসেসের দিকেই আগায় তাহলে আমরা 2021 সালের প্রথম দিকে ইনশাআল্লাহ করোনার ভ্যাকসিন সবাই হাতে হাতে পেয়ে যাব সকল দেশে ইনশাআল্লাহ। তো এখন আসি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সম্পর্কে। ভারতের বায়োটেক কোম্পানি যেটা হায়দ্রাবাদে অবস্থিত সেটা দাবি করছে তারা একটি ভ্যাকসিন আবিষ্কার করছে কোভ্যাক্সিন নামে, যেটা করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। এক্ষেত্রে ভারত ফার্স্ট স্টেজটা অতিক্রম করছে, এরপর তারা সেকেন্ড স্টেজ তারা কন্টিনিউ করবে বলে তারা জানিয়েছে। আমরা এটাও জানতে পারছি যে 15 আগস্ট নাকি ভারতের স্বাধীনতা দিবসে ভারতে করোনার ভ্যাকসিন বাজারজাত করা হবে। এটা খুবই একটা অবিশ্বাস্য কথা, যদি তারা করতে পারে এটা একটা ইতিহাস হয়ে থাকবে। কারণ এত শর্ট টাইমে করোনার ভ্যাকসিন আবিষ্কার করা আসলে একটি আশ্চর্যজনক ঘটনা হিসেবে পৃথিবীতে পরিলক্ষিত হবে তারা যদি 15 আগস্টে আমাদের করোনার ভ্যাকসিন বাজারজাত করতে পারে। তো আমরা আশা রাখি যে তারা পারবে, কারণ আমাদের এখন বর্তমান প্যান্ডেমিক সিচুয়েশনে এটা খুবই একটি গুরুত্বপূর্ণ সমস্যা।
এরপরে আসি আমাদের বাংলাদেশ সম্পর্কে। আমাদের বাংলাদেশ কিন্তু বর্তমানে 11তম দেশ হিসেবে ঘোষণা করেছে তারা করোনার ভ্যাকসিন আবিষ্কার করছে। তো আমাদের বাংলাদেশের গ্লোব বায়োটেক লিমিটেড কোম্পানি জানিয়েছে যে তারা করোনার ভ্যাকসিন আবিষ্কার করছে এবং সেটা বর্তমানে আমাদের টেস্টিং ফেজ 1-এ অতিক্রম করছে। এবং আমরা কিন্তু ফেজ 1 একবার টেস্ট করে আমাদের বাংলাদেশ কিন্তু অতিক্রম করতে খুশি না, তারা পুরোপুরি নিখুঁতভাবে করতে চায় বলেই তারা কিন্তু তিনটা খরগোশের শরীরে যখন এটা প্রয়োগ করে অ্যান্টিবডি পেয়েছে তখন তারা সেটাকে আবার ছোট বড় ইঁদুরের শরীরে প্রয়োগ করার জন্য ডিসিশন নিয়েছে যে আমরা জানতে চাই এটা সঠিকভাবে পিওরভাবে এটা কাজ করবে, তারপরে আমরা হিউম্যান টেস্টিংয়ে প্রবেশ করব। তো বাংলাদেশও ইনশাল্লাহ এগিয়ে যাচ্ছে। আমরা সবাই চাই যেন বাংলাদেশেও করোনার ভ্যাকসিন আবিষ্কার হয়, তাহলে আমাদের খুব সহজেই করোনা ভ্যাকসিন পেতে সুবিধা হবে এবং সেটা সুলভ মূল্যে। এখন তাহলে বুঝতে পারলাম যে করোনার ভ্যাকসিন আবিষ্কার করা খুবই ছোটোখাটো টাইমের ব্যাপার না, এটা অনেক বড় সময়ের ব্যাপার। আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, আমাদের 30 জুন পর্যন্ত ইউএসের একটি কোম্পানি NCBIR-এ 5743টি করোনার জিনোম সিকোয়েন্স এ পর্যন্ত সংগৃহীত হয়েছে। তার মানে করোনা কিন্তু এ পর্যন্ত এতবার তার জিনোম সিকোয়েন্স চেঞ্জ করছে। সুতরাং করোনার ভ্যাকসিনটা আবিষ্কার করা আসলেই খুবই সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এবং আমাদের বাংলাদেশ থেকেই 76টি এরকম জিনোম সিকোয়েন্স আমাদের NCBIR-এ পাঠানো হয়েছে। আমরা আশা করব খুব দ্রুতই আমাদের করোনার ভ্যাকসিন আবিষ্কৃত হবে এবং আমাদের বাংলাদেশই আমাদের করোনার ভ্যাকসিন আবিষ্কারে সফলতা অর্জন করুক, এই কামনা করি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।